কোন বাঁধনে বাঁধলে তুমি আমার সখা। সর্বমঙ্গলাগিরি, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে বন্ধন মুক্ত প্রাত্যহিকে। 1971 সাল। সে সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলেছিল। রাজাকারদের অত্যাচারের ভয়ে রাতের অন্ধকারে উদ্বাস্তু পরিবার নদী পার হয়ে হিঙ্গলগঞ্জের ওপর দিয়ে আমাদের মাবুদপুর গ্রামে এসে উপস্থিত হলেন। আমার স্বামী আর প্রতিবেশীরা মিলে স্থানীয় একটি ক্লাব ঘরে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল। পরিচয় থেকে জানলাম তারা কামারের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কামার কাকু কাজের ব্যবস্থা করলেন সেই ঘরের বারান্দায়। প্রতিদিন হাপড় টেনে, লোহা পিটিয়ে, দা, কুড়ুল, কোদাল এসব তৈরি মেরামত করে সংসার চালানোর ব্যবস্থা করেছিলেন। সবকিছুই তো গ্রামে পড়ে রয়েছে, শুধু প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মা। এইসব বলতে বলতে কাকু ভয়ে চমকে উঠতেন। এভাবে তাদের সঙ্গে ক্রমে আলাপ জমে উঠল। এমনকি কখন তারা আপনজনের মতো হয়ে গেলেন বুঝতেই পারিনি। তাদের ছিল 14 বছরের ফুটফুটে একটি মেয়ে। আমাকে কি আদর করে ডাকত বৌদি। আমাদের বাড়িতে পুজো পার্বণে মেয়েটি আপনজনের মতো কাজে হাত লাগাতো। বাড়ির শাকসবজি আনাজপাতি নিয়ে যেত রান্নার জন্য। সেই যে তারা বাঁধনবিহীন ভালোবাসার বাঁধনে আমাদের পরিবারকে বেঁধে ফেলল, তা বুঝেছিলাম যখন তারা দেশ ছেড়ে চলে গেল তার আপন দেশে। প্রাত্যহিকে রেডিওতে শুনলাম বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সেদিন আমাদের চোখের জলে ভাসিয়ে তারা অশ্রুসিক্ত নয়নে সবাই ফিরে গেল স্বাধীন বাংলাদেশে। রেখে গেল একরাশ ভালোবাসার স্মৃতি। এই বাঁধনবিহীন যে বাঁধন রক্তের সম্পর্কে খুব হার মানিয়েছে। বারবার অনুভব করি বন্ধু, যেমন করে তুমি বেঁধেছ বাঁধনবিহীন বাঁধনের ডোরে সারা প্রাত্যহিকী পরিবারকে। ভালোবাসার অভিনন্দনে, সর্বমঙ্গলাগিরি, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে। বাঁধনবিহীন বাঁধনের ছবি। মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পথশ্রমে আমি ছিলাম সেদিন ভীষণ ক্লান্ত। তারপর সন্ধে নেমে আসছিল। আমি কোথায় যাই, কি করি ভেবে উঠতে পারছিলাম না। স্বর্ণলতাদি আমার মনের অবস্থাটা বোধহয় আঁচ করতে পারলেন। স্নেহমাখা কণ্ঠে বললেন, তোমার বন্ধু নেই তো কি হয়েছে? এই আমি তোমার দিদি তো আছি। দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আজ রাতটুকু এখানে থাকো। আমি তো ডিউটিতে যাচ্ছি। তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে, তোমার কথা বলবো। কাল যাতে তোমার সঙ্গে দেখা হয় তার ব্যবস্থা করে আসবো। আজ নিশ্চিন্তে এখানে থেকে যাও। এই বলে তাড়াতাড়ি করে আমার জলখাবারের ব্যবস্থা করে রাত্রে কি খাবো ঠিক করে দিয়ে আমার হাতে চাবির গোছা ধরিয়ে ডিউটিতে বেরিয়ে গেলেন দিদি। তার কথা রেখেছিলেন। পরের দিন বেলা 10টার দিকে ফিরলেন। আসার পথে এক গাদা বাজার করে এনেছেন। বললেন, তোমার বন্ধু হাওড়াতে অপেক্ষা করবে, তুমি যাবে সেখানে, কিন্তু তার আগে আমি রান্না করছি, খেয়ে যেও। মেঝেতে আসন পেতে খেতে বসালেন আমাকে। দেরি হয়ে যাচ্ছে। হাঁড়ি থেকে জ্বলন্ত তাতা ভাত বেড়ে দিলেন। কড়াই থেকে ফুটন্ত মাছের ঝোল আর মাছ তুলে দিলেন পাতে, যাতে তাড়াতাড়ি জুড়িয়ে যায়। তাই পাশে বসে পাখার বাতাস করতে লাগলেন। আম কেটে দিলেন, দইয়ের বাটি এগিয়ে দিলেন। কোনো জিনিসটা পাতে ফেলে রাখতে দিলেন না, প্রায় জোর করে খাওয়ালেন। সে কি স্নেহ! অকুণ্ঠ দরদে ভরা সেবাপরায়ণ, অতিথিপরায়ণা একজন সত্যিকারের মায়ের ছায়া এই দিদির মধ্যে ভেসে উঠতে দেখলাম খেতে খেতে। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। খাওয়া শেষ হলে স্টেশন পর্যন্ত আমাকে ছাড়তে এলেন স্বর্ণলতা দি। বললাম, দিদি এত কষ্ট করে এই রোদে আর আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। শুনলেন না কথা। স্টেশন পর্যন্ত এসে টিকিট কেটে ট্রেনে তুলে দিলেন। ট্রেন ছেড়ে দিচ্ছে তখন স্বর্ণলতা দি হাত নাড়তে নাড়তে বললেন, আবার এসো ভাই। না, আর যাওয়া হয়ে ওঠেনি দিদির দুর্গানগরের সেই বাসায়। দিদির সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, পরিচয় ক্ষণিকের। তা সত্ত্বেও বাঁধনবিহীন যে বাঁধনে স্বর্ণলতা দি সেদিন আমাকে বেঁধেছেন, তা আজও অবিচ্ছেদ্য। স্বর্ণলতা দি খুব মনে পড়ে সব সময়। মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সবারই জীবনে বোধহয় এরকম একজন করে বাঁধনবিহীন অথচ মুক্ত বন্ধনের দিদি, বন্ধু, সখা খুব জরুরি।
মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। দেশভাগের বেশ কিছুকাল পর জ্যাঠামশাই চলে গেছিলেন পূর্ববঙ্গে। সেখানে একটা চাকরিও জোগাড় করেছিলেন। অনেক টাকা পয়সা খরচা করে বছরে একবার তিনি আসতেন দেশের বাড়িতে। যাওয়ার সময় চোখের জল বাধা মানত না। যত দূর চোখে দেখা যায় তত দূর থেকে তিনি হাত নাড়তেন। ছেলেমেয়েরা বড় হয়ে সবাই বিদেশে পাড়ি দিয়েছে, যেটাকে অনেকে বলেছিল তীর্থে যাওয়া, অর্থাৎ হজ করতে যাওয়ার জন্য। তিনি হেসে বলেছিলেন, আমার গ্রামের বাড়ি গেলেই আমার হজ হয়ে যাবে, তোরা ওই টাকাটা দিবি। আমি গ্রামের বাড়িতে গিয়ে গরিব মানুষদের মুখে হাসি ফোটাবো, তাদের চোখের জল মোছাবো। ছেলেরা বাবার কথা মতো টাকা দিত। তিনি মুক্ত হস্তে এখানে দান করতেন। সেবার যাবার আগে এখানকার মাটি খানিকটা নিয়ে গেলেন। বললেন, শরীরের অবস্থা ভালো নয়, আর যদি আসতে না পারি তবে আমাকে সমাহিত করার সময় সবার আগে আমার দেশের মাটি যেন আমার বুকে পড়ে, তারপর বাংলাদেশের মাটি পড়বে। এ মাটির সঙ্গে আমার ভালোবাসার বাঁধন, আমার নাড়ির টান, আমার শৈশব, আমার কৈশোর, যৌবনের সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামের সঙ্গে। এই মাটি আমার মা। তাই মন আমার এখানেই পড়ে থাকে। জ্যাঠামশাই অট্টালিকায় বাস করলেও খোলা গরুর গাড়িতে শুয়ে রাত কাটাতেন। চলে যেতেন মাঠে, বটগাছের তালে সময় কাটাতেন অনেকক্ষণ। তিনি চলে গেছেন বছর 2 হলো। আছে তার অকৃত্রিম ভালোবাসা এই গ্রামের সর্বত্র, আমার বুকের মধ্যেও। মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার, মুর্শিদাবাদ। বিশ্ব ভেঙ্কট গাতাইত, গড়িয়া, কলকাতা থেকে প্রভাত প্রিয় প্রাত্যহিকে। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার অজগাঁয়ে আমার জন্ম। তখন যদিও মেদিনীপুর জেলা ভাগ হয়নি। গ্রামের বেশিরভাগ মানুষ গরিব, তপশিলি সম্প্রদায়ভুক্ত। শিক্ষার আলো সেখানে তেমনভাবে ঢোকেনি। বাবা ছিলেন পাশের গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক। আমাদের বাড়িতে একটা রেডিও ছিল। বাবা সকালে ঘুম থেকে উঠিয়ে ওটা চালিয়ে দিতেন। বাড়ির দাওয়ায় রেখে বাবা গোয়াল পরিষ্কার করতেন, গরুকে খাবার দিতেন, অন্যান্য নানা কাজ করতেন, আর রেডিওটা বাজত জোরে জোরে। সকালে 7:45 স্থানীয় সংবাদ শেষ না হওয়া পর্যন্ত ওটা একটানা চলত। আমরা, মানে আমি, আমার পিস্তত দাদা, তার ভাই সকাল সকাল কিছু খেয়ে বই নিয়ে দাওয়ায় বসে পড়তাম। বইয়ের লেখার দিকে চোখ থাকলেও কান থাকত রেডিওর দিকে। সন্ধ্যার সময় স্কুল থেকে ফিরে বাবা আবার ওটা চালিয়ে দিতেন, চলত ঘুমোতে যাওয়া পর্যন্ত। রাত্রে পড়তে বসেও মন চলে যেত সেই রেডিওর দিকে। কখনোই বাদ পড়ত না বুধবার এবং শুক্রবারের রাত্রি 8টার যাত্রা এবং নাটক। এভাবে নাটক এবং যাত্রার প্রতি আমার একটা আকর্ষণ জন্মায়, যা পরবর্তীকালে আমাকে গ্রামে, অফিসে অভিনয়ে উদ্বুদ্ধ করেছে। রবিবার বা অন্যান্য ছুটির দিনে দুপুরে যেদিন বাড়িতে থাকতাম সেদিনও শুনতাম বিভিন্ন অনুষ্ঠান। অনুরোধের আসর, কৃষিকথার আসর, শিশু মহল, গল্পদাতুর আসর। শ্রদ্ধেয় বেলাদের উপস্থাপনায় মহিলা মহলও শুনেছি। রাত্রি 10টার সময় শ্রদ্ধেয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তার গুরুগম্ভীর গলায় যখন সংবাদ পরিক্রমা পাঠ করতেন, সেই সঙ্গে ড্রামের এক অপূর্ব আওয়াজ মনে অদ্ভুত শিহরণ জাগাত। এভাবে কখন যেন রেডিওর প্রতি আমার এক অমোঘ আকর্ষণ জন্ম নিয়েছে, বুঝতেই পারিনি। সবকটা অনুষ্ঠানের বিষয়বস্তু যে তখন খুব একটা বুঝতে পারতাম তা নয়, কিন্তু উপস্থাপক উপস্থাপিকাদের বাচনভঙ্গি, পরিবেশনা আমাকে ভীষণভাবে টানত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন উচ্চশিক্ষার জন্য শহরমুখী হলাম, তখন বুঝলাম রেডিওর প্রতি সেই টান কত গভীর, তার শিকড় কত গভীরে ছড়িয়ে পড়েছে। বাবার দেওয়া হাত খরচের টাকা বাঁচিয়ে কিনে ফেললাম একটা ছোট্ট পকেট রেডিও। শুনতে থাকলাম প্রিয় রেডিওর বড় প্রিয় নানান অনুষ্ঠান। আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আজ জীবনের এই প্রৌঢ় বয়সে এসে যখন হাতের কাছে বিনোদনের হাজারো উপকরণ, তখনও সকালে ঘুম থেকে উঠে আগে রেডিও চালিয়ে দিই। প্রাত্যহিকী, সংবাদ, জানা অজানা, উত্তরণ। প্রিয় প্রাত্যহিকী, এটাকে কি বলে
বাঁধনহীন বাঁধন, যা তোমার এ পক্ষে চিঠি লেখার বিষয়বস্তু। যে বাঁধন চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, ভালোবাসা যায় অন্তরের অন্তঃস্থল থেকে। বিশ্ব ব্যাংকট, গাতাইত, গড়িয়া, কলকাতা। ঠিকই তাই তো, বেতার। সরাসরি বাঁধন নেই, কিন্তু এ বাঁধন ছেঁড়ার উপায়ও নেই। বন্ধু তো কি ভাবছেন? উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। স্মৃতি সুধাময় প্রাত্যহিকে। আবৃত্তি শেখার সূত্রে সার্বজনীন দাদুর সঙ্গে আমার প্রথম পরিচয় 8 বছর বয়সে। রাশভারী মানুষটি বেশ লম্বা, সুপুরুষ, চোখে হাই পাওয়ারের চশমা, চুলগুলো ধপধপে সাদা, শরীর স্বাস্থ্য ভালো। একটি কেবল নেশা, ঘন ঘন নস্যি নিতেন। ধুতি পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করতেন। নিয়মিত দাদুর বাড়ি যাওয়া থেকেই আমাদের সঙ্গে সম্পর্কটি বড় আন্তরিক হয়ে ওঠে। শুধু আবৃত্তি শেখার জন্য নয়, পড়াশুনোর ফাঁকে ফাঁকে দাদু, দিদা, মামা, মাসির সাহচর্য আমায় বড় হতে প্রেরণা দেয়। প্রথম প্রথম স্কুল কলেজ থাকায় দাদুর কাছে যাওয়া অনিয়মিত হলেও 2004 সালে দিদা মারা যাওয়ার পর দাদুর বাড়ি যাওয়া আমার প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো। ততদিনে মাসির বিয়ে হয়ে গেছে, মামাও চাকরির সূত্রে থাকেন বিদেশে। দাদুর ভাষায় সেই বিশাল বাড়ির তিনি কেয়ারটেকার। দাদুকে কিছুটা সময় তার একাকিত্ব থেকে মুক্ত রাখার চেষ্টা করতাম আমি। আমার অসমবয়সী বন্ধুর সঙ্গে নানান ধরনের গল্প, লুডো, তাস খেলা, খুনসুটি, একসঙ্গে নতুন নতুন খাবার খাওয়া। নিঃসঙ্গ দাদু দেখাশোনার দায়িত্ব কাঁধে নিয়ে আমি যেন তখন পোস্টমাস্টার গল্পের রতন। একটা দিন দাদুর কাছে না গেলে মন খারাপ হতো। দাদু সম্পর্কিত খারাপ স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে সকালবেলায় দাদুর কাছে চলে এলে দাদু আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, তোর দাদু অনেক দিন বাঁচবে রে। আমার মুখ দেখলেই দাদু ঠিক বুঝতে পারতেন আমার মন ভালো নেই কিংবা শরীর খারাপ। দোষ করলে বকা দিয়ে আবার নিজেই বেশি কষ্ট পেতেন। আমার বিয়ে হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে বাপের বাড়ি গেলে দাদুর কাছে যেতাম। আমাদের মধ্যে কথাবার্তা চলতো, গল্প হতো, কিছুটা কৌতুকের ঢঙে। দাদু বলতেন, দেখে যেন মনে হয় চিনি গুহারে। এর উত্তরে আমি দাদুকে বলতাম, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। আহা, কি মধুর সম্পর্ক। উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। ঘটনাটা প্রায় বছর 6 আগের। বলছেন নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে। সারাদিনের জন্য কোথাও গিয়েছিলাম আমরা। রাত্রি 9:30টার সময় ফিরছি যখন পাড়ার দোকান থেকে ছেলেটি বলল, কাকিমা, তোমার জন্য উপহার রেখে গেছেন এক ভদ্রলোক, দাঁড়াও নিয়ে আসি। আমি থমকে গেলাম। খবর না দিয়ে কি এসেছিলেন? ইস, দেখা হলো না। উপহারের ব্যাগটা হাতে দিয়ে সে বলল, আজ দুপুরে এক ভদ্রলোক এসে এটা দিয়ে গেছেন। তোমার বাড়ি তো বন্ধ ছিল, তাই আমার হাতে দিয়ে গেছেন। ভেতরে বলেছেন একটা চিঠি আছে। জিজ্ঞেস করলাম, কেমন চেহারার এই মানুষটার? ভেতরে ভেতরে বড্ড অবাক হয়ে গেছি কি না। সে বলল, আমি দেখিনি কাকিমা, বাবার কাছে রেখে গেছেন। ঘরে এসে প্যাকেটটা খুলে দেখি একটা ডায়েরি, একটা পেন, ফুলের বোকে আর একটি ছোট্ট হাত চিঠি, দোকান থেকে টুকরো কাগজ চেয়ে লেখা। আনন্দে চোখে জল ভরে এলো। আমার বুকের মধ্যে অচিন পাখি সহস্র ডানা ঝাপটানোর শব্দ। গলা বুঝে আসছে কি এক অজানা সুখে। এক বাঁধনবিহীন বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। চিঠির উল্টো পাতায় রাখা ফোন নাম্বারে বারবার ফোন করে সেদিন সাড়া পাইনি। পরে তিনি আবার যোগাযোগ করেছিলেন অন্য ফোন নাম্বার থেকে। আজ তার সাথে অদৃশ্য স্নেহের বন্ধন আমার। শুধু তিনি নয়, এরকম কত অজস্র বন্ধু, ড্রয়ারে জমে থাকা কত চিঠি, কত আত্মীয়তা, শুধুমাত্র আকাশবাণীর পত্র সাহিত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেন প্রাত্যহিকই 2013 সালে আমার একটি বড় অপারেশন হয়েছিল। ভিজিটিং আওয়ার্সে দেখি বাড়ির লোকজন যত, তার থেকে বেশি আমার সেই আকাশবাণীর পত্র বন্ধুরা।
যাদের সঙ্গে আমার রক্তের কিংবা পারিবারিক কোনো সম্পর্ক নেই। এ বন্ধনের ভার নেই, দায় নেই, আছে শুধু মুক্ত আনন্দের সুবাস। নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে। আহা, মুক্ত আনন্দ। যার সঙ্গে আমার বাঁধনবিহীন বাঁধনের কথা বলবো, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, বলতে পারো তার সঙ্গে আমার জলের সম্পর্ক। বলছেন জন্মেঞ্জয় সাহু, নবোদয়পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, জলেরই সম্পর্ক, কারণ সে যে এক জল ভরা নদী। এই নদীর নাম শুনলেই তার ভালোবাসার বন্ধনে বাঁধা পড়তে হয় সুবর্ণ রেখা। অতীতে তার বালিতে নাকি সোনার কণা পাওয়া যেত, তাই নাম সুবর্ণ রেখা। একালের এক কথা সাহিত্যিক এই নদীকে নিয়ে উপন্যাস লিখে যথার্থভাবে সেই উপন্যাসের নাম দিয়েছেন সুবর্ণ রেণু, সুবর্ণ রেখা। যাই হোক, যেতে 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 এই নদীর সঙ্গে আমার দেখা হয়ে যায়নি। এ আমার জন্মসাথী। এ নদীর পাশের এক গ্রামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা। এই নদীকে প্রখ্যাত বৈজ্ঞানিক তথা সাহিত্যিকের অনুসরণে আমাকে প্রশ্ন করতে হয় না, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, অথবা বিখ্যাত সঙ্গীতকারের মতো জিজ্ঞেস করতে হয় না তোমার কোথায় দেশ, কারণ তার জন্মস্থান আমি জানি। এই সুবর্ণরেখার সঙ্গে আমি আজন্ম এক সোনালী বন্ধনে বাঁধা পড়ে আছি। এই নদীর চকচকে বালি আর ঝকঝকে জলের মায়ায় আমি আচ্ছন্ন হয়ে পড়ি। খর বৈশাখে এসে কুলুকুলু স্বরে আনন্দ ভৈরবী গায়। তার সেই গান আমি শুনি, কেবল শুনি, আর কোথায় যে হারিয়ে যাই জানি না। মাঝে মাঝে এ নদীও নর্তকী হয়। ভরা শ্রাবণে সে হয়ে ওঠে যৌবনবতী। তখন সে আপন বেগে পাগল পারা হয়ে ছুটে চলে তার প্রেমিক সাগরের সঙ্গে মিলিত হতে। তার দুই ভাড়ের অজস্র ইতিহাসের কাহিনী সে আমাকে শোনায়। কবিগুরুর ভাষায়, নদীর পালিতই জীবন আমার, এই নদীর সঙ্গেই অচ্ছেদ্য এক বন্ধনে বাঁধা। তবে আক্ষেপের কথা, পরিস্থিতিগত কারণে সাম্প্রতিককালে সুবর্ণরেখা থেকে সামান্য দূরে থাকার কারণে তার নৈমিত্তিক সাক্ষাৎ এখন আর হয় না। সময় পেলে অবশ্যই দুদণ্ড কাটিয়ে জীবনের রসদ সংগ্রহ করতে ছুটে যাই আমার সঙ্গে বাঁধনহীন কিন্তু আন্তরিক বাঁধনে বাঁধা সেই সুবর্ণরেখার কাছে। বন্ধু সুবর্ণরেখা। জন্মেঞ্জয় সাহু, নবোদয়পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। ছোট্ট রেডিও সেটটি আকাশবাণীর সিগনেচার টিউন বাজিয়ে আমাকে সুপ্রভাত জানায়। রান্নাঘরে চা তৈরির প্রস্তুতি নিতে নিতে হাজির শালিক পাখি। এক মুঠো মুড়ি তার চাই চাই। কিচিরমিচির ভাষায় আমার কুশল সংবাদ নিয়ে উড়ে যায় জীবন সঙ্গীকে ডাকতে। প্রতিদিন মুড়ি দেওয়ার ফলেই বোধহয় পাখি দুটোর সঙ্গে মায়ার বাঁধন তৈরি হয়েছে। দুদিনের জন্য কোথাও গেলে চোখ পাখিয়ে কি বকাবকি করে। চায়ের কাপ হাতে নিয়ে প্রাত্যহিকী পত্র সাহিত্যের আসর শুনতে বসি। বর্তমানে আমিও প্রাত্যহিকীতে মাঝে মাঝে লিখি, যার ফলে যাদের আমি চোখে দেখিনি, শুধু চিঠি শুনেছি, তাদের সঙ্গে বিনা তারের বাঁধনে সম্পর্ক তৈরি হয়েছে। বাৎসরিক সম্মেলনে যখন পত্রবন্ধুদের সঙ্গে চাক্ষুষ মিলন ঘটে, তখন বাঁধন আরও দৃঢ় হয়। কত ধরনের চরিত্রের সন্ধান পাই। এক পত্রবন্ধু রেডিওর প্রায় প্রতিটি পত্র সাহিত্যের অনুষ্ঠানে যোগদান করেন। সাহিত্য চর্চা তার দৈনন্দিন মানসিক এবং শারীরিক নির্যাতনেরও কারণ। সম্মেলনে আলাপ হওয়ার পর থেকে এমন বাঁধনে বাঁধা পড়েছি তার সঙ্গে যে প্রতিদিন মুঠোফোনে নির্যাতনের কথা শুনতে শুনতে দুজনেই চোখের জলে ভেসে যাই। নির্যাতনের হাত থেকে তাকে রক্ষা করতে পারি না বলে অপরাধবোধে ভুগি, কিন্তু নির্যাতনের কাছে সে হার মানে না। হঠাৎ যখন অসুস্থ হয়ে পড়ি, পাড়াতুত দেওরেরা ব্যস্ততার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করে। গৃহ সহায়িকার আন্তরিকতার সঙ্গে সেবা শুশ্রূষা আমাকে সুস্থ করে তোলে। মানুষে মানুষে বাঁধন তৈরি হয় আসলে মন থেকে। বেলা শেষে তাই সর্বদাই বাঁধন ছেঁড়ার ভয় পাই। দিনান্ত বেলায় এসে মনে মনে ভাবি, আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? বাঁধনবিহীন যে বাঁধন, সেই বাঁধন আলগা হওয়ার অমোঘ বাস্তব সত্যকে তো মেনে নিতেই হয়। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে।